রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 মাসের মধ্যে দেশেই সিনোফার্মের টিকা উৎপাদন, চীনের সঙ্গে চুক্তি সই। টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। করোনায় মৃত্যু আরও 174 জনের। রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছেই না, আজও 2 শতাধিক হাসপাতালে ভর্তি। অভিযান প্রচারণাতেও এডিস নির্মূলে নেই অগ্রগতি, হতাশ মাঠ কর্মীরা। 75-এর হত্যাকাণ্ডের নীল নকশা 3 বছর আগেই করা হয়, পেছনের কুশীলবদেরও পরিচয় বেরিয়ে আসবে। শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। অসুস্থ বেগম জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার। রাজনীতি থেকে দূরে রাখতে এমন চক্রান্ত, অভিযোগ বিএনপির মহাসচিবের। এবং শুল্ক কমিয়ে আজ থেকেই অবাধ চাল আমদানির সুযোগ, চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, দাবি কৃষক নেতার। তবে মন্ত্রী বলছেন দাম কমাতে বাধ্য হবেন মজুতদাররা। আফগানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারলে আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। চীন তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছে, এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে সাংবাদিকদের একথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ওয়াশিংটনে তালেবান বিরোধী বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রাজধানী কাবুল দখল সহ দেশ জুড়ে তালেবান গোষ্ঠীর তৎপরতার মধ্যেই স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক ঘোষণায় বলেন, ভবিষ্যতের যে আফগান সরকার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখবে এবং সন্ত্রাসীদের আশ্রয় দেবে না, ওয়াশিংটন তাদের স্বীকৃতি দিতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তাহলে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে সরকার গঠন করবে সেই সরকার গঠনের সমর্থন দিতে যাচ্ছে এবং তাদের সাথে কিন্তু একযোগে কাজ করার একটি প্রত্যয় তারা ব্যক্ত করতে যাচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেনা প্রত্যাহার করতে আফগান তালেবানের সঙ্গে চুক্তি সই হয় ওই সময়। তবে জো বাইডেন ক্ষমতায় এসে সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পুরোপুরি শেষ করার সময়সীমা নির্ধারণ করেন। তবে নির্ধারিত সময়ের আগেই মোটামুটি শেষ হয় সেনা প্রত্যাহার। এর পরপরই তালেবান আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। এদিকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতির জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেন বিক্ষোভকারীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের কিছু নাগরিককে যুক্তরাষ্ট্রের আশ্রয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে আরও জানান, রোহিঙ্গা বোঝার পর এ ধরনের প্রস্তাব বিস্ময়কর। এদিকে আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। পরিস্থিতি বিবেচনায় রেখে কোনো গোষ্ঠী যাতে এর ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তালেবান সরকার হয় এবং হয়েছে এবং সেটা জনগণের সরকার হয়, অবশ্য আমাদের দরজা খোলা। বাংলাদেশি যারা আফগানিস্তানে কাজ করেন তাদের নিরাপত্তা আমরা ইতিমধ্যে 3 জনকে গতকালকে ইভ্যাকুয়েট করেছি। 7 জন আছেন যারা ওখানকার একটা টেলিকম কোম্পানিতে কাজ করেন। আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছি এবং তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছি। এদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণকারী দেশ হিসেবে বিশেষ গোষ্ঠীর দিকে সজাগ থাকার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। আমরা দেখছি যে তারা কাতারে বসে নিয়মিত নেগোসিয়েশনে বসছে, তারা মস্কোতে নেগোসিয়েশন করছে, তারা চায়নাতে তিয়ানজিনে নেগোসিয়েশন করেছে, এমনকি ইরানের সাথেও নেগোসিয়েশন করেছে। বাংলাদেশের যারা যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদের উৎসেও আমরা দেখেছি 92 বা 90-এর দশকে তারা সবাই তালেবান ফেরত জঙ্গি ছিল। তো স্বভাবতই তাদের সাথে যে সম্পৃক্ততা বা তাদের যে পরিচয় সংযোগ সেটি গুরুত্বপূর্ণ। ওই অঞ্চল থেকে যারা পৃষ্ঠপোষকতা করবে সেটিকে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে দক্ষিণ এশিয়ার জোট সার্কের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 3 মাসের মধ্যে দেশে উৎপাদন হতে যাচ্ছে সিনোফার্মের টিকা। মাসে উৎপাদন হবে 4 কোটি ডোজ। বিকেলে রাজধানীতে সই হয় বাংলাদেশ ও চীনের সমঝোতা চুক্তি। তবে এখনও নির্ধারণ হয়নি দেশে উৎপাদিত সিনোফার্মের টিকার দাম। আলোচনার মাধ্যমে তা ঠিক হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশা।
আমদানির তুলনায় কম দামেই পাওয়া যাবে দেশে উৎপাদিত টিকা। কয়েক মাস ধরে আলোচনায় থাকার পর অবশেষে সই হলো বাংলাদেশ চীন সমঝোতা চুক্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়, চীনা কোম্পানি সিনোফার্ম আর দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ফলে সুগম হলো দেশেই কোভিড টিকা উৎপাদনের পথ। চুক্তির আওতায় দেশে টিকার কাঁচামাল সরবরাহ করবে সিনোফার্ম, টিকা প্রস্তুত হবে ইনসেপ্টায়, যা কিনবে সরকার। এখনও দাম ঠিক না হলেও স্বাস্থ্যমন্ত্রীর আশা সাশ্রয়ী হবে আমদানি টিকার তুলনায়। লক্ষ্য 3 মাসের মধ্যে উৎপাদন শুরুর। সক্ষমতা আছে প্রতি মাসে 4 কোটি ডোজ তৈরির। সিনোফার্ম বাল্কে দিবে এবং ইনসেপ্টার ফিনিশ করবে। যদি 10 ডোজের প্রতি ফাইল হয় তাহলে তারা প্রায় 4 কোটি ডোজ পার মান্থ বানাতে পারবে। ওনারা বলেছেন মাস 3 মধ্যে করতে পারবেন। যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু আমরা তাদেরকে অর্ডার দিব, তারা বানিয়ে দিবে। যখন এটা তৈরি হবে সবকিছু বিবেচনা করে একটা দাম আমরা নেগোশিয়েট করে ঠিক করে নিব। অবশ্যই আমরা মনে করি বাইরে থেকে আনার থেকে অবশ্যই এটা কম দাম পড়বে এবং তাড়াতাড়ি পাবো। কোভিড টিকার যৌথ উৎপাদন চুক্তি বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যোগ করলো নতুন মাত্রা। মহামারী মোকাবেলায় সব রকম ভাবেই বাংলাদেশের পাশে থাকার কথা আবারও শোনালো চীন। কোভিড টিকা সহযোগিতার ক্ষেত্রে চীন বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার। আমরা বিশ্বাস করি মহামারীর বিরুদ্ধে আমাদের সহযোগিতা আরও শক্তিশালী হবে। আমরা বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশকে টিকা উৎপাদন সক্ষমতা বাড়াতে সহযোগিতা অব্যাহত রাখতে চাই। চলতি মাসে চীন থেকে আসছে সিনোফার্মের আরও 50 লাখ টিকা। এছাড়া সরকারিভাবেও দেশে টিকা তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রীদের আশা আগামীতে টিকা রফতানিতেও সক্ষম হবে বাংলাদেশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও SMS না আসায় টিকা পাচ্ছেন না অনেকেই। ফিরে যেতে হচ্ছে বলে বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে টিকা প্রত্যাশীদের ক্ষোভ আর উত্তেজনা। তবে কর্তৃপক্ষের আশ্বাস, দ্বিতীয় ডোজ নিয়ে হবে না কোনো সংকট। পর্যায়ক্রমে সবার কাছেই যাবে SMS। সোমবার সকাল থেকেই রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। প্রথম ডোজ দেওয়া হচ্ছে কেবল সিনোফার্মের, আর দ্বিতীয় ডোজ মিলছে সিনোফার্ম, মডার্না আর অ্যাস্ট্রাজেনেকার। ভালো লাগতেছে অবশ্যই যে আমি পুরো ডোজ শেষ করতে পারছি। আমি 2টা ডোজ নিতে পারছি। প্রতিরোধ ক্ষমতা আমার যেটুক ছিল আরও বাড়ছে। তবে দ্বিতীয় ডোজ প্রয়োগের ক্ষেত্রেও সামনে এসেছে অব্যবস্থাপনার চিত্র। অনেকের অভিযোগ নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও আসেনি SMS। কেন্দ্রে এসেও টিকা না পেয়ে ফিরতে হয় অনেককেই। এতে কোনো কোনো কেন্দ্রে তৈরি হয় বিশৃঙ্খলা। 16/2021 রেখে আসা দেওয়া যেত। বলে যে আপনি মেসেজ পেয়েছেন, আমি কোনো মেসেজ পাইনি, তাহলে পরে আসেন, মেসেজ পেলে আসেন। যখন এইখানে রিসিভ জমা দিছি তখন বলছে যে আপনার মেসেজ আসবে। আমার যে মেসেজ আসবে, কবে মেসেজ আসবে তার কোনো ঠিকানা নাই। কেন জানে এটা ওনারাই ভালো জানে। বলছে যে মডার্না টিকা আমাদের হসপিটালে আসে নাই। এখানে আসলে অযথা 3-4 ঘন্টা আমাদের সময় নষ্ট হইলো। এটা তো বারবার যদি আমরা SMS না যাবো আবার কালকে আসতে হবে, নাহলে পরশু দিন আসতে হবে। এটা আমাদের জন্য এটা হ্যারাসমেন্ট করে। এটা এত দূর থেকে আসছি, এতে জাম, যেটা গরমের মধ্যে আসছি, তেলে হরানি না। দেশে আসা মডার্নার 55 লাখ টিকার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে 24,58,000 মানুষকে। সবার দ্বিতীয় ডোজ নিশ্চিতে আপাতত বন্ধ রয়েছে মডার্নার প্রথম ডোজ প্রয়োগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে কমতে শুরু করেছে করোনায় শনাক্ত ও মৃত্যুহার। হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেন সংকট নিয়ে হাহাকার কিছুটা কমলেও ICU পেতে এখনও দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। আক্রান্তদের বেশিরভাগই শ্বাসকষ্টের তীব্রতায় ভুগছেন। করোনায় একদিনে মারা গেছেন 174 জন। সর্বোচ্চ ঢাকায় প্রাণ গেছে 70 জনের। এক এক করে ফাঁকা হচ্ছে শয্যা। কোভিড থেকে সুস্থ হয়ে ফিরছেন বাড়িতে। কিছুদিন আগেও এসব শয্যা রোগীতে পূর্ণ ছিল। এক একটি শয্যা এক একজনের মৃত্যু যন্ত্রণার সাক্ষী। কোভিড যুদ্ধে হার না মানার অদম্য লড়াইয়ের গল্প এখানে। গত 2 মাস ধরে হাসপাতালগুলোতে যে ঝড় বয়ে গেছে তা এখন অনেকটাই শান্ত হয়ে আসছে। তবে ICUতে রোগীর চাপ এখনো কমেনি। সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে 70 জন। পরিস্থিতি এখন মোটামুটি ভালো, রোগীর সংখ্যা এখন কম দেখা যাচ্ছে। আল্লাহ রহম করেছে, কমছে, আশা করি আরো ভালো হবে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে 37 জন। তাদের মধ্যে 8 জন করে চট্টগ্রাম ও কুমিল্লায় এবং 5 জন ব্রাহ্মণবাড়িয়ায়। তবে রোগীর চাপ কমেছে চট্টগ্রাম মেডিকেলে।
খুলনা বিভাগে করোনায় মারা গেছেন ১৯ জন, তাদের মধ্যে ৬ জন খুলনার ও ৫ জন কুষ্টিয়ার। তবে কমেছে সংক্রমণের হার। ২৪ ঘন্টায় করোনায় রাজশাহী বিভাগে ১৭ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু নাটোরে ৬ জন। রাজশাহী মেডিকেলে বেশি আসছেন গ্রামের রোগী। পরিস্থিতি 2 দিন যাবৎ খুবই ভালো, মানে রোগী কম আসতেছে। যে ওয়ার্ডে আছি 25 নম্বর ওয়ার্ডে, ওই ওয়ার্ডে 40 জন মতো একসঙ্গে রিলিজ হয়েছে। ময়মনসিংহ বিভাগে করোনায় মারা গেছেন 11 জন, তাদের মধ্যে 8 জনই ময়মনসিংহ জেলার। রোগীর চাপ কমতে শুরু করেছে ময়মনসিংহ মেডিকেলে। আইসিইউ পায় না, যদি আইসিইউ পাইতো ওই লোকটা হয়তো বা মারা যেত না। মেডিকেলে আপনার করোনা রোগীটা কম আসছে আগের থেকে। এছাড়া ২৪ ঘন্টায় বরিশাল ও রংপুর বিভাগে 7 জন করে এবং সিলেট বিভাগে 6 জন মারা গেছেন করোনায়। আহসানুল করিম, সময় সংবাদ। রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছেই না। আজও 2 শতাধিক হাসপাতালে ভর্তি হয়েছেন। দিনের পর দিন চিরুনি অভিযান কিংবা সচেতনতামূলক কার্যক্রম কোনো কিছুতেই এডিস নির্মূলে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় হতাশ মাঠ পর্যায়ের কর্মীরা। রাজধানী জুড়ে চলমান এডিস বিরোধী চিরুনি অভিযানের এখন এমনই হাল। অনুতপ্ত হওয়া তো দূরের কথা, নিজ বাড়িতেই এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র মিললেও জড়াচ্ছেন বাগবিতণ্ডায়। আলিশান বহুতল ভবনের কার পার্কিং জোনে পড়ে থাকা অব্যবহৃত কমোড। বৃষ্টির পানি জমে সেখানে জন্মেছে এডিসের অসংখ্য লার্ভা। শুধুই কি লার্ভা, দেখা মিলল পরিপূর্ণ এডিসেরও। এসবের ছবি নেয়াতেই ভবনের ফ্ল্যাট মালিকদের এমন ক্ষোভ। ওটা ঢাকা অবস্থায় আছে বিধায় আমরা এটা খেয়াল করতে পারিনি। আজকে আপনারা এসে ওপেন করেছেন বিধায়টা দেখা গেছে। চলমান এডিস বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সোমবারও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় 2 সিটি কর্পোরেশন। এতে উঠে আসে নানা অনিয়ম আর উদাসীনতার চিত্র। সরকার তো বারবার টিভিতে অ্যাড দেয় যেন জমানো পানি 3 দিনের বেশি রাখা নিষেধ। যার যার নিজস্ব এলাকায় যদি আমরা একটু নজরদারি রাখি তাইলে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। দিনের পর দিন প্রচারণা চালানোর পরও নাগরিকদের অসহযোগিতা ও অসচেতনতায় হতাশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এটা শুধু সরকার অথবা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এগুলিকে নির্মূল করা সম্ভব নয় যদি না অধিকতর সচেতন না হয়। করোনা সংকটের মাঝেই মরার উপর খাড়ার ঘা হিসেবে সামনে আসা ডেঙ্গুতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সবার সম্মিলিত সহযোগিতার আশাবাদ নগর কর্তৃপক্ষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে ঘটানো হয়েছিল 15ই আগস্টের হত্যাকাণ্ড। এই ঘটনায় যারা মদদ দিয়েছে শিগগিরই তাদের নামও উন্মোচিত হবে বলে জানিয়েছেন তিনি। বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাধীনতার সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে আমরণ কাজ করে যাবার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। ৭২ সালের 10ই জানুয়ারি তিনি এসেছেন, কিন্তু সেই ৭২ সাল থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্ত হলো, জাসদ সৃষ্টি হলো, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, যারা বড় বড় নেতা ছিল তারা তো পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অনেকেই চলে গেছে, আর যারা এই দেশের ছিল তারা কোথায় গেল। আপনার তখনকার যে পত্রপত্রিকায় বা তখনকার যাদের বক্তব্য সেগুলো একটু খুঁজে বের করেন, অনেক খবর আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। অপপ্রচার চালিয়েও তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারে নাই, আর সরাতে পারে নাই বলেই তারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এই ঘটনা তারা ঘটিয়েছে পাশে যারা ছিল আর যারা এভাবে ক্ষেত্র প্রস্তুত করেছে সবাই কিন্তু সমানভাবে দোষী। আগে হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিল, সেটা করেছি, এবং ধীরে ধীরে একদিন কারা জড়িত ছিল সেটাও বের হবে, এবং সেদিনও খুব বেশি দূরে না। 81 সালে ফিরে আসি, যখন আওয়ামী লীগ আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে, অনেক বাধা। আমি সব কিছু আমি বলবো যে আমি সেগুলিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমার চলার পথ ঠিক রেখে আমার বাবা দেশ স্বাধীন করেছেন। এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, এ সফল হবে। আর এর সফলতা বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রামের মানুষের ঘরে পৌঁছাবে, তাদের জীবন উন্নত হবে। এই একটা প্রতিজ্ঞা নিয়েই সমস্ত বাধা বিঘ্ন যা কিছু এসছে সব কিছু, হ্যাঁ, আমি সেগুলি অতিক্রম করার চেষ্টা করেছি। অসুস্থ বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশ যেতে না দেওয়াও ষড়যন্ত্র বলে দাবি তার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।
সপরিবারে বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখন মর্যাদার সঙ্গে বর্তমান সরকারের অবস্থান করছে বলেও মন্তব্য করেন তিনি। ৭৫-এর ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু রাষ্ট্র স্বীকৃত শোকের এই দিনে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি পালন করছে দলীয় প্রধান বেগম জিয়ার জন্মদিন। সত্য মিথ্যার তর্কে শোকের এই দিনটিতে বিরোধী পক্ষের জন্মদিন পালন নিয়ে নানা মহলে রয়েছে কঠোর সমালোচনা। ২০১৬ সাল থেকে সেই জন্মদিন পালন থেকে সরে আসে বিএনপি। ওই দিন নয়, বরং তার পরদিন মিলাদ মাহফিলের মধ্যেই পালিত হয় বেগম জিয়ার জন্মবার্ষিকী। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল দাবি করেন, অসুস্থ বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই চক্রান্ত করে অন্তরীণ করে রেখেছে সরকার। করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়ে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বলা হয়েছিল যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে যাওয়ার, সেটাও সরকার তাকে যেতে দেননি। তার উদ্দেশ্যই হচ্ছে তিনি যেন রাজনীতিতে সক্রিয় হতে না পারেন, সেই জন্য সেই ষড়যন্ত্র, সেই চক্রান্ত তারা করছে। আর বঙ্গবন্ধু হত্যাকারীদের কাছ থেকে সুবিধা নেয়া অনেকেই বর্তমান সরকারের সুবিধাভোগী বলেও মন্তব্য করেন ফখরুল। 15ই আগস্টের হত্যাকাণ্ড পরে কারা ক্ষমতা এসেছিল এবং সেই সময়কার যারা কুশীলব ছিলেন তাদেরকে প্রত্যেককেই তারা এখন আপনার অত্যন্ত মর্যাদার সঙ্গে তাদের সরকারে অবস্থান দিয়েছেন। করোনা মোকাবিলা সহ সকল ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান বিএনপির মহাসচিব। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। শুল্ক কমিয়ে আজ থেকেই অবাধ চাল আমদানির সুযোগ দিয়েছে সরকার। চালের বাজারের অস্থিরতা সামাল দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে মজুতদাররা চালের দাম কমাতে বাধ্য হবেন বলে আশা করছেন মন্ত্রী। তবে কৃষক নেতারা বলছেন, চাল আমদানিতে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, ফসলের মাঠে তবু কৃষকের হাসি নেই। ধানের দাম না পেয়ে কৃষকরা চিংড়ি ঘের সবজি ফল চাষের দিকে ঝুঁকছিলেন। এ কথা মাথায় রেখেই চাল আমদানিকে অনুৎসাহিত করতে সরকার ৬২.৫% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেয়। তবে মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে আবার অস্থির চালের বাজার। সরকারি হিসেবে ১৪ লাখ মেট্রিক টন চাল মজুদ থাকলেও চালকল মালিক, ফরিয়া, আড়তদার আর ব্যবসায়ীদের কারণে লাফিয়ে বাড়ছে চালের দাম। এ অবস্থায় শুল্ক হার ২৫% নামিয়ে আনার পাশাপাশি সোমবার থেকে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। ফলে আশা করা হচ্ছে কমে আসবে দাম। মজুদ রেখে যাতে দাম বাড়াতে না পারে সেই জন্য তাদেরকে ডিমোরালাইজ করার জন্য আমরা বেসরকারিভাবে আমদানির জন্য আমরা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখেছিলাম, উনি অনুমোদন দিয়েছেন। আমদানির চাউল কিছুটা এসে ঢুকলেও তখন এই প্রভাবটা পড়বে এবং যারা ধান বা চাউল মজুদ করে রেখেছে তারা মনে করবে যে না, চাউল যখন আমদানি হচ্ছে আমাদের আর উপায় নেই, দাম আর বাড়বে না, তখন কিন্তু তারা বাজারে ছাড়তে শুরু করবে। যারা চাল মজুত করে দাম বাড়াচ্ছেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ অবস্থায় বেসরকারি পর্যায়ে চাল আমদানি হলে দাম কমাতে বাধ্য হবেন মজুতদাররা। এই সিদ্ধান্তের ব্যাপারে তাই মিশ্র মত তাদের। সরকার এই আমদানির সিদ্ধান্ত নেওয়াতে ধানের বাজারও নিম্নমুখী, চালের বাজারও নিম্নমুখী। এই দামের প্রভাব পড়বে, কৃষকরা তাদের ধানের ন্যায্য দাম থেকে, লাভজনক দাম থেকে বঞ্চিত হবে। বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি দেওয়া হলেও সে চাল দেশে এসে পৌঁছাতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। অর্ডার দেওয়ার কয়েক মাসেও মেলেনি পণ্য। রাজধানীর গুলশানে অরেঞ্জ গ্রাহকদের বিক্ষোভ, মালিকানা পরিবর্তনের অজুহাত কর্তৃপক্ষের। পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ফরিদপুরের ভাঙা জংশন। সেতুর 2 প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত অংশে রেলের অগ্রগতি 81%। ভাঙা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুর 2 প্রান্ত ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 43 কিলোমিটার রেল অবকাঠামো নির্মাণ চূড়ান্ত পর্যায়ে। কঠোর বিধিনিষেধেও চলছে রেল লাইন স্থাপনের বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতুর সড়ক পথের সাথেই রেলপথ সচল করতে কাজে এখন বিশেষ গতি। পাশাপাশি ভাঙায় বিশ্বমানের রেল জংশন তৈরির কাজও পুরোদমে এগিয়ে চলছে। সয়েল ইনভেস্টিগেশনের উপরে
বেসিস করে এই রেল লাইনের প্রথমে ডিজাইন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের লোক ট্রেনে ওইটা ঢাকা যাইতে পারবে, রাজশাহী যাওয়া যাবে, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। পুরা এলাকার চেহারা বদলে গেছে। ভাঙা এখন ভাঙা নাই, ভাঙা এখন পরিবর্তন হয়ে গেছে। সেতুর দুই প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত অংশে রেলের অগ্রগতি 81%। প্রকল্প ব্যবস্থাপক বলছেন পদ্মা সেতুর সাথেই এই অংশে রেল সচল করতে কাজ চলছে বিশেষ গতিতে। আর পদ্মা সেতু ঘিরে আধুনিক রেল নেটওয়ার্কের অন্যতম কেন্দ্র হচ্ছে ভাঙা রেল জংশন। হিউজ ভলিউমের যে একটা কাজ এখানে আমরা মোটামুটি একটা শেষ পর্যায়ে নিয়ে আসছি। আমাদের স্টেশনটা আমাদের ঠিক আরও সামনে স্টেশনটা আছে, স্টেশন এরিয়াটা, তো এটার কাজটা আমরা আগে নিয়ে আসছি। আমরা আশা করি স্টেশন বিল্ডিংয়ের কাজগুলো আমরা কিছুদিন পরে শুরু করতে পারব। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের রাজধানী থেকে মাওয়া সহ বাকি অংশের রেল লাইন সম্পন্ন হবে 2024 সালের মধ্যে। উত্তরে রাজবাড়ী, ফরিদপুর আর দক্ষিণে বরিশাল, পশ্চিমে যশোর, খুলনা আর পূর্ব দিকে রাজধানী ঢাকা পদ্মা সেতু হয়ে এই জংশনে রেলপথ মিলিত হবে। ফরিদপুরে ভাঙা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অনলাইনে অর্ডার দেওয়ার পর কয়েক মাস পেরিয়ে গেলেও পণ্য বুঝে না পেয়ে রাজধানীর গুলশানে বিক্ষোভ করেছেন ই কমার্স কোম্পানি ই-অরেঞ্জের গ্রাহকরা। বারবার ডেলিভারির প্রতিশ্রুতি দেওয়ার পরও পণ্য না পাওয়ার অভিযোগ তাদের। মালিকানা পরিবর্তনের অজুহাত দেখিয়ে ই-অরেঞ্জ কর্তৃপক্ষ জানায় আগামী 19 আগস্ট থেকে পর্যায়ক্রমে পণ্য ডেলিভারি দেওয়া হবে। এদিকে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুলাই মাসেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কেউ 4 মাস, কেউ তার আগে অর্ডার দিয়েও পণ্য বুঝে পায়নি। প্রতিষ্ঠানের মালিক বিদেশে চলে যাবেন এমন খবরে ভুক্তভোগী গ্রাহকরা জড়ো হন গুলশানের ই-অরেঞ্জ অফিসের সামনে। অফিসে কোনো লোকজন না পেয়ে গুলশান থানায় যান অভিযোগ দিতে। 3-4 মাস যাবত কিন্তু কোনো প্রোডাক্টের কোনো তাদের আপডেট নাই, বারবার সময়ের পর সময় দিচ্ছে এবং ডেট চেঞ্জ করতেছে ওনারা। ওদের অফিসে কোনো ধরনের লোক পাওয়া যাচ্ছে না এবং ওদের কল সেন্টারে আজকে থেকে ফোনও ধরতেছে না। এখন ভাবছিলাম যে এটা করোনার সময় সব কিছু তো বন্ধ, আমাদের এর জন্য আমরা একটু ডিসকাউন্ট পাইছি দেখে আমরা আসলে মূলত আমরা অর্ডারটা করছি। অভিযোগ দিতে না পেরে ভুক্তভোগী কয়েকশো ক্রেতা গুলশান 2-এ সড়ক আটকে স্লোগান দেন। এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে মিছিল নিয়ে গুলশান 1 চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। সেখান থেকেও পুলিশ সরিয়ে দেয় তাদের। পরে অবস্থান নেয় ই-অরেঞ্জ অফিসের সামনে। তাদের দাবি পণ্য বা টাকা ফেরত পাওয়ার। আমাদের ভাউচারের টাকাগুলো রয়ে গেছে, আমরা যা আর কি কিনেছি তা আমরা আর কি কিনতে পারতাছি না। থানায় আসছি মামলা করতে, অভিযোগ করতে, কিন্তু আমাদের সেই অভিযোগটা নেওয়া হচ্ছে না, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে ভোক্তা অধিকারে যাওয়ার জন্য। তো অফিস বন্ধ কেন ভাই? প্রতিষ্ঠানটির সিওও জানান মালিকানা পরিবর্তন ও সময় মতো অন্য কোম্পানি থেকে পণ্য না পাওয়ায় গ্রাহকদের ডেলিভারি দিতে দেরি হচ্ছে। তাহলে এখন পরিস্থিতিটা কি, আসলে অর্ডার কি ডেলিভারি হবে কি হবে না? ডেলিভারি হবে 19 তারিখ থেকে। 6 তারিখে দেওয়ার কথা ছিল, তারপর পরে লকডাউন হয়ে গেল, ওটা দেওয়া হয়নি 6 তারিখে। এদিকে ই-অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাসায়ও ভিড় করেন গ্রাহকরা। পরে মাশরাফি ফেসবুকে জানান জুলাই মাসে তার সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। যে আমি পুরোপুরি এই গ্রাহকদের সাথে আছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং জীবন ও কর্মের প্রদর্শনী। 24 ঘন্টা ধরে চলা এই প্রদর্শনী দেখতে রোববার দিনভর ছিল স্থানীয় প্রবাসীদের ভিড়। বিদেশিরাও জেনেছেন বঙ্গবন্ধু সম্পর্কে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 15ই আগস্ট দিনটি শোকের হলেও টাইমস স্কয়ার যেন পরিণত হয়েছিল শক্তিতে। রোববার দিনভর প্রবাসীদের গন্তব্য ছিল নিউ ইয়র্ক শহরের এই আকর্ষণীয় স্থান। এখানেই বারবার ভেসে উঠেছেন বঙ্গবন্ধু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা এই বিলবোর্ডে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। টাইমস স্কয়ারে আজকে বঙ্গবন্ধুকে প্রদর্শিত করে আজকে আমরা মনে করতেছি আজকে বঙ্গবন্ধুকে আমরা জীবিত বঙ্গবন্ধুকে দেখতে পাইতেছি। আমেরিকার মতো জায়গায় বসে এত বড় একটা জিনিস করতে পারলাম, আমাদের বাঙালিরা করতে পারলো, সেটাকে আসলে গর্ব করার মতো একটা জিনিস। টাইমস স্কয়ারের ঐতিহাসিক বিলবোর্ডে বঙ্গবন্ধুকে এক নজর দেখতে তরুণ প্রজন্মও আসেন দিনভর। বিদেশিরাও ছিলেন উৎসুক। আজকে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুকে অনেক বড় একটা স্ক্রিনে দেখাচ্ছে, এটা আমাদের সবার জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট। It's creative, it's good.
It's really nice that you guys came all the way from Bangladesh to New York to celebrate this. উদ্যোক্তা প্রতিষ্ঠান NY ড্রিমসের সিইও ফাহিম ফিরোজ জানান, প্রবাসে নতুন প্রজন্ম এবং বিদেশিদের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরাই ছিল তার লক্ষ্য। এদিকে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান আসেন টাইম স্কয়ারে। তিনি প্রদর্শনী দেখেন। সেই ইচ্ছার একটা প্রতিফলন এবং এই ইচ্ছাটা আমার মনে হলো আমার একটা না। বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনীর এই আয়োজন কোনোভাবেই রাজনৈতিক ছিল না, হয়ে উঠেছিল সাধারণের অনুষ্ঠান। আর বঙ্গবন্ধুকে এক নজর দেখতে পারিবারিক আবহে সবাই এসেছেন এখানে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ।